Welcome back to the another class of iLearning YouTube channel. এই ক্লাসটা তোমরা আমাকে অনেকেই রিকোয়েস্ট করছো বারবার এটাকে কন্টিনিউ করার জন্য। আমি তোমাদের কথাও দিয়েছিলাম এটাকে কন্টিনিউ করব, কিন্তু খুব তাড়াতাড়ি আমি করতে পারছি না, কারণ আমার নিজস্ব কিছু শিডিউল ক্লাস থাকে, বা আমার নিজস্ব কিছু পার্সোনাল কাজ থাকে, বা আদার্স পড়ানোর থাকে আমার। তো যার জন্য স্কুল এবং পড়ানো সব কিছু এবং অনলাইন ক্লাস তার সাথে সাথে সব কিছু ম্যানেজ করে নিয়ে হয়তো ক্লাসগুলো দিতে অনেকটাই দেরি হচ্ছে, বা রেগুলারিটিটা মেনটেন হচ্ছে না, বা একটা মাঝে একটা ইন্টারাপশানটা বেশি হয়ে যাচ্ছে। তার জন্য প্রথমেই আমি সরি, তোমাদের থেকে আমি ক্ষমা প্রার্থী। ক্লাসগুলোকে খুব শর্ট ইন্টারভ্যালে না দিয়ে একটা লেন্দি ইন্টারভ্যাল হয়ে যাচ্ছে, তো তার জন্য আমি প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আমি চেষ্টা করব অ্যাজ সুন অ্যাজ পসিবল ক্লাসগুলোকে আপলোড করা। তো সময়ের খুবই অভাব, বা সময়ের জন্যই আমি পারছি না। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে স্যার ক্লাসটাকে কন্টিনিউ করুন বা তাড়াতাড়ি দিন, কিন্তু আমি পাচ্ছি না, সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তো আমি ক্লাস 10 এবং 12-এর যে কম্বাইন্ড ক্লাসটা পড়ছিলাম, সেটা হচ্ছে তোমার বংশগতি সংক্রান্ত। আমি ইন্ট্রোডাক্টরি ক্লাসটা আগের দিন করেছিলাম, সেখানে আমি তোমাদের বংশগতি কী, বা প্রকরণ বা ভেদ কী, মিউটেশন কী, মিউটেশনের জনক কী, এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা একটু করেছিলাম। জাস্ট আমি তোমাদের বেসিক ধারণাটা আমি তোমাদের দিয়েছিলাম, এবং আমি গতদিনের ক্লাসে বলেওছিলাম এটা, যে পরের ক্লাসে আমরা আমাদের জেনেটিক্স বা হেরিডিটি যে বিষয়গুলো আছে এগুলো পড়তে গেলে আমাদেরকে কিছু টার্ম আমাদের জানতে হবে, বা কিছু টার্মিনোলজি আমরা জানবো, বা কয়েকটা শব্দ যেগুলো আছে, হ্যাঁ, যেমন অ্যালিল কি, হ্যাঁ, বা ট্রেট বলতে কি বোঝানো হয়, হোমোজাইগাস হেটেরোজাইগাস কি। তাহলে এই বিষয়গুলো আমাদের আগে জানতে হবে, কারণ আমরা যখন জেনেটিক্স পড়বো বা আমরা যখন হেরিডিটি পড়বো তখন আমাদের এই টার্মগুলো বারবার বারবার আসবে। তখন কিন্তু আমরা বারবার এই টার্মগুলো বোঝাবো না, বা বোঝানো সম্ভব হবে না। তো সেই জন্যই প্রথমেই আমরা টার্মগুলো আগে জেনে নিই। 13টা বা 14টা টার্ম আছে, এই টার্মগুলো আগে আমরা জেনে নিই। জেনে নেওয়ার পর আমরা যদি ক্লাসটার মধ্যে যাই তাহলে আমাদের বিষয়টা বুঝতে সুবিধা হবে। আশা করছি তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না। আমি চেষ্টা করব যত শর্ট অ্যান্ড সহজে বোঝানো যায়। তো সেখানে আমরা আজকেই চলে আসবো, যেটা প্রথমে একদমই চলে আসবো, সেটা হচ্ছে টার্মিনোলজি বা বংশগতি সংক্রান্ত কয়েকটি শব্দ এবং তাদের ব্যাখ্যা, সেই শব্দগুলোর আসল মানে কি সেই জায়গাগুলো আমি বলবো। তো আমরা চলে আসি টার্মিনোলজি নিয়ে। তাহলে প্রথমেই আমাদের যে টার্মটা আমাদের জানতে হবে বা আমাদের শিখতে হবে সেটা হচ্ছে বৈশিষ্ট্য বা প্রলক্ষণ বা ট্রেট। তাহলে প্রথম টার্ম আছে আমাদের 1 নম্বর বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য বা প্রলক্ষণ, প্রলক্ষণ বা ক্যারেক্টারিস্টিক্স, CHARACTERISTICS, ক্যারেক্টারিস্টিক্স অর ট্রেট, TRAITS, ট্রেটস। ট্রেটস বা বৈশিষ্ট্য, বা তাহলে দেখো বৈশিষ্ট্য বলতে আমরা খুব সহজেই বুঝতে পারি যে বংশগত বৈশিষ্ট্য বহনকারী নির্দিষ্ট একক। বংশগত বৈশিষ্ট্য আমি লিখে দিই, বংশগত বৈশিষ্ট্য বহনকারী নির্দিষ্ট একক, নির্দিষ্ট একক, সেটাকে বলা যায় ট্রেট। তাহলে কোনো একটা জীবকে আমি দেখে কিভাবে চিনব যে আমি দেখতে কি, আমি ফর্সা না কালো, তাহলে এটা আমার একটা ট্রেট, একটা বৈশিষ্ট্য। আমি লম্বা না বেঁটে, এটা আমার একটা বৈশিষ্ট্য। আমার মাথার চুলগুলো স্ট্রেট না কার্লি, এটা একটা বৈশিষ্ট্য। একটা গাছ লম্বা না বেটে, সেটা একটা বৈশিষ্ট্য। গাছের ফুলগুলোর রং কীরকম, এটা একটা বৈশিষ্ট্য। তাহলে কোনো একটা জীবকে যে বিষয়ের উপর ডিপেন্ড করে বা যেটা দেখে আমরা চিনি সেটাকে বলা হচ্ছে কি ট্রেট বা প্রলক্ষণ বা ক্যারেক্টার বা বৈশিষ্ট্য। তাহলে ছেলেটি পড়াশোনায় খুব ভালো, সেটা হচ্ছে তার একটা বৈশিষ্ট্য। কিন্তু ছেলেটি পড়াশোনা করেই না, পড়াশোনায় বাজে বা ডাল, সেটা একটা তার বৈশিষ্ট্য। তাহলে এই যে ভালো এবং খারাপ, বা তার গায়ের বর্ণ, তার উচ্চতা, ঠিক আছে, তার তোমার চুল স্ট্রেট না কার্লি, সেইগুলো দেখে যখন কোনো একটা বিষয়ের উপর ডিপেন্ড করে দুটো জীবকে আমি আলাদা করছি বা কোনো একটা জীবকে যখন আমি চিনছি, তখনই সেটা বলা হচ্ছে ট্রেট বা ক্যারেক্টার বা তার বৈশিষ্ট্য বা প্রলক্ষণ। সেই জন্য বলছে বংশগত বৈশিষ্ট্য বহনকারী নির্দিষ্ট এককই হচ্ছে কি ট্রেট। একটা মোটর গাছ, তাহলে আমি যদি এখানে একটা ছবি আঁকি, আমি এখানে দুটো ছবি আঁকলাম, এটা একটা, এটা একটা গাছ, আমি একটা যে কোনো একটা গাছ আঁকলাম আর কি, আর এইটার একটা গাছ।
তাহলে আমি এখান থেকে দেখি খুব সহজে বলতে পারবো যে এই দুটো গাছ কি করে চিনবো, যে এই গাছটা হচ্ছে লম্বা, তাহলে এটা হচ্ছে লম্বা গাছ, আর এইটা হচ্ছে কি খড়ব গাছ। তাহলে দেখো এই দৈর্ঘ্য দেখে আমি সহজে বলে দিতে পারলাম এই গাছটা লম্বা আর ওই গাছটা বেটে। তাহলে এটাই হচ্ছে তার ট্রেট। তাহলে এর ট্রেট বা লক্ষণ কি হলো, তাহলে এর ট্রেটস হলো বা ট্রেট যদি একটাই ক্যারেক্টার সেটা হচ্ছে গাছের দৈর্ঘ্য। তাহলে গাছের দৈর্ঘ্য দেখে আমি সহজে এটাকে বলতে পারলাম এটা হচ্ছে লম্বা বা টল, আর এটা হচ্ছে ডোয়ার্ফ বা খর্ব। তাহলে এটাই হচ্ছে তার ট্রেট। তাহলে এইভাবে বিভিন্ন ধরনের ট্রেট হতে পারে বা বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য থাকতে পারে। এটা গেল 1 নম্বর পয়েন্ট, প্রলক্ষণ বা বৈশিষ্ট্য। এবার আমরা কোথায় চলে আসবো, এবার আমরা 2 নম্বরে চলে আসি, সেটা হচ্ছে অ্যালিল। অ্যালিল খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটাকে আমি মুছে দিই কারণ এটা আমার লাগবে না। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অ্যালিল। 2 নম্বর বৈশিষ্ট্য অ্যালিল। অ্যালিল এটা আলাদা করে শর্ট কোশ্চেন বা 2 মার্কসের কোশ্চেন পড়ে। 2 মার্কসের কোশ্চেন পড়ে অ্যালিল কি বা অ্যালিলের বৈশিষ্ট্য লেখো। তাহলে অ্যালিল হচ্ছে সমস্ত ক্রোমোজোমের একটা নির্দিষ্ট বিন্দুতে দুটো জিন অবস্থান করে। তাহলে সমস্ত ক্রোমোজোম বা হোমোলোগাস ক্রোমোজোম আগে আমরা পড়ে এসেছি ক্রোমোজোমের চ্যাপ্টারে। তাহলে হোমোলোগাস ক্রোমোজোমের যে দুটো জিন পাশাপাশি অবস্থান করে তাদের বলা হচ্ছে একে অপরের অ্যালিল। ধরো মনে করো মটর গাছের লম্বা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী শর্ত হচ্ছে কি বড়টি, খর্ব বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন হচ্ছে ছোটটি। তাহলে যখন দুটো ক্রোমোজোম হবে, সমস্ত ক্রোমোজোম মানে কি পাশাপাশি যখন দুটো ক্রোমোজোম থাকবে, যখন দেখো আমরা এইভাবে পড়েছিলাম না সমস্ত ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম আর আরেকটা ক্রোমোজোম, যখন কি হবে সমস্ত বা হোমোলোগাস তখনই বলবো যাদের জিনের সজ্জারীতি অবস্থান, তাই তো সেন্ট্রোমিয়ারের অবস্থান, দৈর্ঘ্য, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার জিনের সজ্জা বিন্যাস সব যখন একই হবে তখন তাদের বলা হয় হোমোলোগাস। হোমোলগাস, তাহলে হোমো মিন সেম আর লগাস মিন উৎপত্তি। তাহলে যদি উৎপত্তিগতভাবে তারা একই হয় তখন তারা হবে হোমোলোগাস বা সমসমস্ত। তাহলে সমসমস্ত ক্রোমোজোম মানে কি জোড়া জোড়া অবস্থান করবে। তাহলে এটাও যদি ক্যাপিটাল টি হয় এটাও কি হবে ক্যাপিটাল টি, বা এটা যদি ক্যাপিটাল টি হয় এটা হবে স্মল টি, বা এটা যদি স্মল টি হয় এটা হবে স্মল টি। তাহলে বিভিন্ন ভাবে থাকতে পারে। তাহলে সমস্ত ক্রোমোজোমের যখন জিনগুলি বা সমস্ত ক্রোমোজোমের একটি নির্দিষ্ট বিন্দুতে যে দুটো জিন অবস্থান করে, তাহলে একটা বিন্দুতে দুটো করে জিন অবস্থান করছে, এই দুটো জিন যদি জিন দুটিকে একে অপরের অ্যালিল বলা হয়। তাহলে সমস্ত ক্রোমোজোমে অবস্থিত একই বিন্দুতে দুটো জিন যে অবস্থান করবে তাদের একে অপরের অ্যালিল। যেমন হচ্ছে কি বড়টি এই বড়টির অ্যালিল, বা এই বড়টি এর অ্যালিল, বা বড়টি ছোটটি থাকলে বড়টি ছোটটির অ্যালিল, আবার ছোটটি বড়টির অ্যালিল। তাহলে দুটো জিন, তাহলে টি একটা জিন জিন 1 আর ছোটটি হচ্ছে জিন 2। তাহলে যখন একটা জিন অপর জিনের সঙ্গে সমস্ত ক্রোমোজোমে অবস্থান করবে তারা হবে একে অপরের অ্যালিল। তাহলে উদাহরণ কি বলবো, ক্যাপিটাল টি স্মল টি, বা স্মল টি। তাহলে যে কোনো ভাবে হতে পারে, কেন এগুলো হচ্ছে সেগুলো পরে জানবে। তাহলে এগুলো একে অপরের অ্যালিল। ক্লিয়ার? এবার চলে আসো লোকাস। ঠিক আছে, লোকাস কি ক্রোমোজোমের উপর লোকাস। দেখো 3 নম্বর আসছে কি লোকাস। লোকাস কথাটা কোথা থেকে এসেছে, লোকেশন। লোকাস কথাটা এসেছে লোকেশন বা জায়গা থেকে। তাহলে ক্রোমোজোমের যে বিন্দুতে জিনগুলো অবস্থান করে সেটা হচ্ছে লোকেশন, তাহলে আবার লোকাস বলা হচ্ছে। তাহলে এই একটা ক্রোমোজোম, মনে করো এখানে জিনগুলি আছে এ বি সি ডি ই এফ জি এভাবে আছে। তাহলে এ এর লোকাস কোনটা, ক্রোমোজোমের এই বিন্দুটা হচ্ছে এ লোকাস, এটা হচ্ছে বি এর লোকাস, এটা সি এর লোকাস। তাহলে এই জায়গায় জিনগুলো অবস্থান করছে। তাহলে ক্রোমোজোমের যে বিন্দুতে বা যে লোকেশনে জিনগুলো থাকে, তাহলে ক্রোমোজোমের যে বিন্দুতে জিন থাকে সেই জায়গাটাকে বলা হচ্ছে কি লোকাস। তাহলে এটা হলো, এগুলো প্রত্যেকটাই কি একটা করে লোকাস, লোকেশন থেকে আসছে লোকাস। ভালো করে বোঝো, এটা শর্ট কোশ্চেন পড়ে। যে শর্ট কোশ্চেনটা কি পড়ে, যে ক্রোমোজোমের যে বিন্দুতে জিন অবস্থান করে তাকে ড্যাশ বলে, সেটা হচ্ছে কি লোকাস। তাহলে ক্রোমোজোমের তাহলে কতগুলো লোকাস আছে, এখানে কতগুলো জিন আছে, তাহলে যতগুলো জিন ততগুলো লোকাস। 1 2 3 4 5 6 7, তাহলে 7টা লোকাস পাবো। তাহলে একটা লোকাস, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, 7টা, তাহলে 7টা জিন ক্রোমোজোমের উপরে অবস্থান করছে। তাহলে জি এর লোকাস এটা, এফ এর লোকাস এটা, ই এর লোকাস এটা, সি এর লোকাস এটা। তাহলে লোকাস হচ্ছে ক্রোমোজোমের ওপর জিনের অবস্থানটা কি বলা হচ্ছে বা লোকেশনটা কি বলা হচ্ছে, লোকাস। তাহলে 3 নম্বর গেল লোকাস। তারপর আমরা কি আলোচনা আসবো, তারপরে পয়েন্ট আছে ফ্যাক্টর, বংশগতির একক, যেটাকে বলা হচ্ছে ফ্যাক্টর বা জিন।
তাই তো? তাহলে ফ্যাক্টর বা জিন, 4 নম্বরে আসছি আমরা, ফ্যাক্টর, FACTOR, ফ্যাক্টর অর জিন। তাহলে ফ্যাক্টর বা জিন হচ্ছে কি বংশগতির একক। ওকে, তাহলে বংশগতির গঠনগত এবং কার্যগত একক। বংশগতির গঠনগত ও কার্যগত একক হলো কি এই ফ্যাক্টর বা জিন। এই ফ্যাক্টর টার্মটা দিয়েছিলেন মেন্ডেল, ঠিক আছে, এই ফ্যাক্টর টার্মটা দিয়েছিলেন মেন্ডেল, পরবর্তীকালে এই জিন টার্মটা দিয়েছিলেন জোহানসেন। শর্ট কোশ্চেন পড়ে, যেটাই মেন্ডেলের ফ্যাক্টর সেটাই জোহানসেনের জিন। তাহলে প্রথমে মেন্ডেল যে বৈশিষ্ট্যগুলোর উপর ভাগ করেছিলেন সেটাকে বলেছিলেন যে কোনো একটা বৈশিষ্ট্য আছে যেটাকে তিনি ফ্যাক্টর নামে অভিহিত করেন। তাহলে মেন্ডেল যে টার্মটাকে ফ্যাক্টর বলেছিলেন, পরবর্তীকালে জোহানসেন সেই মাইক্রোস্কোপ আবিষ্কার করার পর সেই ফ্যাক্টরটাকে কনভার্ট করলেন কিসে, তাহলে যেটাই মেন্ডেলের ফ্যাক্টর ইকুয়াল টু জিন। পরবর্তীকালে তাহলে প্রথমে মেন্ডেলের ফ্যাক্টর ছিল, তারপরে পরবর্তীকালে এটা নামটা ফ্যাক্টরটা চেঞ্জ করে করেছিলেন জিন। এখান থেকে শর্ট কোশ্চেন পড়ে যে জিনের আদি নাম কি ছিল, সেটা হচ্ছে জিনের আদি নাম ছিল ফ্যাক্টর, যেটা কার দেয়া, যেটা মেন্ডেলের দেয়া। আর জিন শব্দটিকে ব্যবহার করেছিলেন সেটা হচ্ছে বিজ্ঞানী জোহানসেন। তাহলে এটা গেল 4 নম্বর। এবার চলে আসো 5 নম্বর পয়েন্ট। 5 নম্বরে কি বলতে পারি, হোমোজাইগাস হেটেরোজাইগাস। ওকে, আচ্ছা, হোমোজাইগাস হেটেরোজাইগাসের আগে এক সংকর দ্বিসংকরটা আমরা জেনে নিই। তাহলে এখান থেকে এক সংকর এবং এগুলো আমি মুছে দিলাম, এগুলো আমার আর লাগবে না, কারণ মোটামুটি আমরা 4টে বৈশিষ্ট্য জেনে গেছি। এবার আসছি আমি 5 নম্বর বৈশিষ্ট্যে, সেটা হচ্ছে এক সংকর বা মনোহাইব্রিড, আর একটা হচ্ছে দ্বিসংকর বা ডাইহাইব্রিড। তাহলে এক সংকর, প্রথমে এক সংকর আসি, এক সংকর জনন, এক সংকর জনন, জনন না বলে এক সংকরই বলা উচিত, হ্যাঁ অসুবিধা নেই, লিখতে পারো। এক সংকর জনন বা মনোহাইব্রিড ক্রস, মনোহাইব্রিড ক্রস। তাহলে মনো শব্দের অর্থ হচ্ছে এক, হাইব্রিড মানে হচ্ছে কি তোমার সংকর, তাহলে ক্রস মানে এখানে জননটাকে ক্রস বোঝানো হচ্ছে। তাহলে এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে সংকরায়ন ঘটানো। তাহলে যে বৈশিষ্ট্য নেব সেই বৈশিষ্ট্যরই একটা প্রকট গুণ নেব, একটা প্রচ্ছন্ন গুণ নেব। তাহলে যদি মোটর গাছের আমি দৈর্ঘ্য নিই, তাহলে মোটর গাছের লম্বা দৈর্ঘ্য, তাহলে কি লিখবো না, বিশুদ্ধ লম্বা একটা মোটর গাছ, বিশুদ্ধ লম্বা একটা মোটর গাছ। তাহলে এর অ্যালিলটাকে, তাহলে দৈর্ঘ্যের বৈশিষ্ট্য নিচ্ছি, আর একটা কি নেবো বিশুদ্ধ খর্ব। তাহলে বিশুদ্ধ লম্বা আর একটা হচ্ছে বিশুদ্ধ খর্ব। তাহলে বিশুদ্ধ লম্বাটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, এটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে দুটোই কি দৈর্ঘ্য বৈশিষ্ট্য। তাহলে দৈর্ঘ্যটা মেবি হতে পারে কি দুটো, একটা হচ্ছে লম্বা হতে পারে যেটাকে ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করা হয়, আর একটা কি হতে পারে খর্ব হতে পারে যেটাকে স্মল টি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে জিনটা হচ্ছে স্মল টি। তাহলে এখানে কি এরা সমস্ত গুণন, তাহলে এইটাকে বিশুদ্ধ লম্বা মানে কি ক্যাপিটাল টি যেহেতু বিশুদ্ধ, আর খর্ব মানে কি এরাও বিশুদ্ধ, তাই স্মল টি এটা ডমিন্যান্ট, এটা রিসেসিভ। এবং ক্রস যখন ঘটানো হবে তখন একটা কি চিহ্ন দেওয়া হবে, ক্রসিং ওভারের চিহ্ন দেওয়া হবে। তাহলে এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য, একই দৈর্ঘ্যের একই বৈশিষ্ট্যের দুটো অ্যালিল, তাহলে এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য, সেটা ক্যাপিটাল টির মধ্যে যদি সংকরায়ন ঘটানো হয় তখন তাকে বলা হচ্ছে কি মনোহাইব্রিড। তাহলে সংজ্ঞাটা কি বলবো, এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে যদি সংকরায়ন ঘটানোর পদ্ধতিটা কি বলা হচ্ছে কি মনোহাইব্রিড বা তোমার এক সংকর জনন। এবার যদি আরেকটা জিনিস আমরা দেখি দ্বিসংকর জনন, যেটা আমাদের আছে ডাইহাইব্রিড ক্রস। তাহলে 2 নম্বর হচ্ছে দ্বিসংকর জনন, দ্বিসংকর জনন বা ডাইহাইব্রিড ক্রস, ডাইহাইব্রিড ক্রস। তাহলে এখানে কি হবে না, দুজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন। তাহলে আগেরটা কি নিয়েছিলাম, এক জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য মানে দৈর্ঘ্য। তাহলে এখানে আমি নিলাম যে হলুদ গোলাকার আর সবুজ কুঞ্চিত। তাহলে আমি দুটো বীজ ইউজ করছি, একটা কি বললাম হলুদ গোলাকার, তাহলে হলুদ গোলাকার বীজযুক্ত মোটর গাছের সঙ্গে, হলুদ গোলাকার বীজযুক্ত মোটর গাছের সঙ্গে সবুজ কুঞ্চিত, তাহলে বীজ, এখানে বীজের বৈশিষ্ট্য দুটো বৈশিষ্ট্য নেওয়া হচ্ছে, একটা হচ্ছে রং, মেবি এটা ডমিন্যান্ট হলে হলুদ, আর রিসেসিভ বা প্রচ্ছন্ন হলে সেটা হবে সবুজ। তাহলে এটা হলো রং, আর এটা হচ্ছে আকার, গোলাকার হতে পারে বা কোঁচকানো হতে পারে। তাহলে হলুদ গোলাকারকে কি দ্বারা প্রকাশ করবো, ক্যাপিটাল ওয়াই, আর সবুজ হলে যেহেতু রিসেসিভ স্মল ওয়াই, আর গোলাকার রাউন্ড আর এটাকে বলবো স্মল আর। তাহলে এদের মধ্যে যখন ক্রস, তাহলে দেখো আগে এটা কি ছিল, একটাই বৈশিষ্ট্য নেওয়া হয়েছিল বা এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য নেওয়া হয়েছিল। এবার কি করা হলো, দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য। তাহলে একটা হচ্ছে কি ফলের বর্ণ
সরি বীজের বর্ণ হলুদ অথবা সবুজ, আর বীজের আকার গোলাকার অথবা কুঞ্চিত। তাহলে দুই জোড়া বৈশিষ্ট্য পেলাম না, এটা এক জোড়া বৈশিষ্ট্য, আকারটা এক জোড়া বৈশিষ্ট্য, আর রংটা এক জোড়া বৈশিষ্ট্য। তাহলে দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে যখন সংকরায়ন ঘটাবো তখন সেটাকে বলা হবে কি না দ্বিসংকর জনন বা ডাই হাইব্রিড ক্রস। ডাই শব্দের অর্থ হচ্ছে দুই। তাহলে এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে সংকরায়ন ঘটানোকে এক সংকর জনন, আর দুজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে সংকরায়ন ঘটানোকে বলা হচ্ছে কি দ্বিসংকর জনন। এই দুটোই তোমাদের সিলেবাসে আছে, চেকার বোর্ডের সাহায্যে এগুলো তোমাদের বিস্তারিত পড়তে হবে, বা কতগুলো অপত্য তৈরি হয় সেগুলো তোমাদের পড়তে হবে। এবার চলে আসো যে সমসংকর বা হোমোজাইগাস আর বিষম সংকর বা হেটেরোজাইগাস। ওকে, সমসংকর বা হোমোজাইগাস আর বিষম সংকর বা হেটেরোজাইগাস। এবার আচ্ছা তার আগে একবার বলে দিই, সমসংকর সংকরায়ন, এখান থেকে আরেকটা টার্ম হয়ে যাবে আমাদের, সেটা হচ্ছে সংকরায়ন বা হাইব্রিডাইজেশন। সংকরায়ন বা হাইব্রিডাইজেশন, হাইব্রিডাইজেশন। তাহলে হাইব্রিড তৈরি হওয়ার পদ্ধতিতে, তাহলে দুটো বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে যে ক্রসিং ওভার ঘটাচ্ছি আমরা লিখছি না ক্যাপিটাল টি ক্রস স্মল টি। তাহলে এই যে দুটো বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রস ঘটানো হচ্ছে, এইটাকে বলা হচ্ছে কি সংকরায়ন বা হাইব্রিডাইজেশন। এটা হতে পারে, বা যেটা আমি আরেকটা লিখলাম ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্রস স্মল ওয়াই স্মল আর। তাহলে এটাও কি, এটা হচ্ছে সংকরায়ন। সবসময় খেয়াল রাখবে এই ক্রসের, এটা কিন্তু কাটা চিহ্ন নয় বা গুণ চিহ্ন নয়, এটা হচ্ছে ক্রসিং ওভারের চিহ্ন, বা হাইব্রিডাইজেশন যে তৈরি করা হচ্ছে বা হাইব্রিডাইজেশন যে করা সংকরায়ন ঘটানো হচ্ছে তোমার সেই সংকরায়নের চিহ্ন হয়। তাহলে এইটাকে বলা হচ্ছে কি মনোহাইব্রিড, আর এটা হলো ডাই হাইব্রিড। তাহলে এই হাইব্রিডাইজেশন বা সংকরায়ন পদ্ধতিটাই হচ্ছে এটা, দুটো জীবের মধ্যে ক্রস করানো বা সংকরায়ন বা জনন ঘটানোটাকেই হচ্ছে কি সংকরায়ন বা হাইব্রিডাইজেশন। ওকে, আরেকটা টার্ম গেল। এবার আমরা চলে আসবো কোথায় আমাদের পরবর্তী টার্মে। তাহলে আরো এবার টার্ম যেটা আসলো সেটা হলো তোমার দেখো সমসংকর বা হোমোজাইগাস। সমসংকর বা হোমোজাইগাস, সমসংকর বা যেটাকে বলা হচ্ছে হোমোজাইগাস। তাহলে সমসংকর বা হোমো মানে সেম, তাই তো? তাহলে যখন দুটো অ্যালিলের মধ্যে থাকা জিন দুটি যখন একই রকমের হবে তখন তাকে বলবো সমসংকর। তাহলে অ্যালিলের মধ্যে থাকা জিনগুলি যদি একই হয়, তাহলে মনে হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি স্মল ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। তাহলে যখন কোনো একটা তোমার অ্যালিনের মধ্যে থাকা জিনগুলি যখন কি হবে সমান হবে বা একই ধরনের হবে, সেটা হতে পারে প্রকট। তাহলে এটা যেমন প্রকট বা ডমিন্যান্ট বা প্রকট, আর এটা হচ্ছে রিসেসিভ বা প্রচ্ছন্ন। তাহলে মেবি সেটা ডমিন্যান্ট হতে পারে বা রিসেসিভ, প্রকট বা প্রচ্ছন্ন যাই হোক না কেন, যখন দুটো জিনই একই রকম হবে বা অ্যালিল দুটি যখন একই রকম হবে তখন তাকে বলবো সমসংকর। এবার এরা যেহেতু দুটো একই ধরনের তাই এদের বলা হয় কি বিশুদ্ধ জীব, এদের বলা হচ্ছে বিশুদ্ধ জীব। ওকে, বা পিওর বা বিশুদ্ধ বলা হচ্ছে। যেমন কি বিশুদ্ধ লম্বা যখন আমরা পড়লাম তখন কি লিখেছিলাম বিশুদ্ধ লম্বা হচ্ছে ক্যাপিটাল টি। আচ্ছা, বিশুদ্ধ খর্ব বা মেটে সেটা হচ্ছে স্মল টি। তাহলে দুজনে কি বিশুদ্ধ, কারণ দুটো অ্যালিল কি আছে সেম, সেই জন্য বলা হচ্ছে হোমোজাইগাস বা বিশুদ্ধ জীব। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে সংকর জীব বা হেটেরোজাইগাস। তাহলে 2 নম্বর আছে হচ্ছে সংকর জীব বা হেটেরোজাইগাস। তাহলে কি এই হেটেরোজাইগাস না, যখন দুটো হেটেরো শব্দের অর্থ হচ্ছে কি আলাদা, সংকর। ধরো মনে করো আমি বড়টি আর ছোটটি লিখলাম, তাই তো, ক্যাপিটাল ওয়াই আর স্মল আর লিখলাম। তাহলে এগুলো কি হচ্ছে দুটো জীব বা ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই লিখলাম। তাহলে যখন কি হচ্ছে এটা হচ্ছে বড়টি হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, ছোটটি হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে যখন দুটো জীব কি হচ্ছে বা দুটো অ্যালিলের মধ্যে থাকা দুটো জিন দুটি আলাদা হয় তখন তাকে কি হলো হেটেরো আলাদা হয়ে গেল না, তাই এটাকে বলা হচ্ছে হেটেরোজাইগাস বা সংকর জীব। তাহলে এদের বিশুদ্ধ বলতে পারবো না, তাই এটাকে আমরা লিখি বড়টি ছোটটি ইকুয়াল টু সংকর লম্বা। এবার লম্বাটাই কেন লিখলাম না, লম্বাটা বৈশিষ্ট্যটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, আর
স্মল টিটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, তাহলে সবসময় প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পায়, তাই এটাকে সংকর জীব বলা হলো এবং হেটেরোজাইগাস অবস্থা বলা হলো, এবং ক্যাপিটাল টি এবং স্মল টি হলো তোমার হেটেরোজাইগাস কন্ডিশন বা সংকর লম্বা মোটর গাছের। তাহলে প্রথমটাকে বলা হলো যেটাই হবে তোমার সমসংকর, সেটাই হবে হোমোজাইগাস, সেটাই হবে বিশুদ্ধ বা পিওর, আর যেটা হবে তোমার সংকর সেটা হবে হেটেরোজাইগাস, আর সেটাকে বলা হচ্ছে কি হাইব্রিড। হাইব্রিড তাহলে দুটো আলাদা বৈশিষ্ট্য যখন মিশছে তখন সেটা হয়ে যাবে কি হাইব্রিড তোমার লম্বা। এবার আমরা চলে আসি যেটা, সেটা হচ্ছে প্রকট কি প্রচ্ছন্ন কি। প্রকট এবং প্রচ্ছন্ন টার্মটা আমরা বারবার বলছি, তাহলে কি এই বিষয়টা প্রকট বৈশিষ্ট্য বা ডমিন্যান্ট ক্যারেক্টার। তাহলে প্রথমে আসবো প্রকট বা ডমিন্যান্ট, ডমিন্যান্ট, আর আরেকটা আছে সেটা হচ্ছে প্রচ্ছন্ন, প্রচ্ছন্ন বা রিসেসিভ, রিসেসিভ। দেখো এই প্রকট আর প্রচ্ছন্ন বোঝাতে গেলে আমাকে একটু বিষয় বলতে হবে, সেটা হচ্ছে সবসময় কোনো একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করার জন্য দুটো ক্যারেক্টার থাকে বা দুটো জিন অবস্থান করে। তাহলে যে কোনো বৈশিষ্ট্য দেখো তুমি এখানে দেখো, বিশুদ্ধ লম্বা মানে ক্যাপিটাল টি, তাহলে দুটো জিন, বিশুদ্ধ কর্ম মানে ক্যাপিটাল টি স্মল টি। আবার যখন সংকর লম্বা বলছে ক্যাপিটাল টি স্মল টি, তাহলে এর মধ্যে দেখো বাকিগুলো নিয়ে কোনো সমস্যা ছিল না, কারণ দুটো যেহেতু একই জিন রয়েছে তাহলে কোনো সমস্যা নেই, কারণ ক্যাপিটাল টি আমরা জানি কি লম্বা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, আর স্মল টি হচ্ছে খর্ব বা বেটে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। অন্যদিকে যখন ক্যাপিটাল টি স্মল টি বললাম তখন একটা লম্বা হওয়া জিন আর একটা হচ্ছে কি বেটে হওয়া জিন দুটোই অবস্থান থাকে, কিন্তু এটাকে বৈশিষ্ট্যটা আমরা দেখছি কি সংকর লম্বা। তাহলে এইরকম সংকর লম্বা বলার কারণ কি, দুটো বৈশিষ্ট্যই ছিল তো, এটা আমি কেন এটাকে সংকর খর্ব বললাম না। তাহলে এখানেই বিষয়টা আসছে যে সংকর লম্বা হবে কি সংকর খর্ব হবে সেটা ডিপেন্ড করছে কোনটা প্রকট। যদি বড়টি প্রকট হয় তাহলে কি হবে লম্বা হওয়া জিন প্রকট, তাহলে তখন হবে সংকর লম্বা, আর যখন ছোটটি যদি প্রকট হয় তখন সেটা হবে সংকর খর্ব বা সংকর বেটে। এবার এইখানেই আসছে প্রকট আর প্রচ্ছন্নের ধারণা। প্রকট মানে দুটো বৈশিষ্ট্য সবসময় থাকছে, যে বৈশিষ্ট্যটা প্রকাশ পায় সেটা হচ্ছে প্রকট, আর যেটা প্রকাশ পায় না সেটা হচ্ছে কি প্রচ্ছন্ন। তাহলে প্রকট যেটা প্রকাশ পেল, তাহলে দুটো বৈশিষ্ট্যের মধ্যে যেটা প্রকাশ পাচ্ছে সেটা হচ্ছে প্রকট, আর প্রকট যাকে চাপা দিয়ে দিচ্ছে সেটা হচ্ছে প্রচ্ছন্ন। এবার দেখো লক্ষ্য করো এখানে আমার কটা হাত আছে দুটো, তাহলে দুটো কি তুমি দেখতে পাচ্ছ, তাহলে কি দুটোই প্রকট বৈশিষ্ট্য। এবার আমি করলাম কি একটা হাত আর একটা হাতের উপর চাপা দিয়ে দিলাম, তাহলে এই অবস্থায় তুমি কটা হাত দেখতে পাচ্ছ বা কটা এই জায়গা দেখতে পাচ্ছ, একটাই, তাহলে একটা হাতে তুমি লক্ষ্য করছো, কিন্তু আছে কটা, তাহলে পিছনে তো আরেকজন আছে, তাহলে সেটা হচ্ছে কি দুটো আছে। তাহলে দুটো বৈশিষ্ট্যের মধ্যে সামনেরটা প্রকাশ পাচ্ছে, দ্যাট মিন্স এটা হচ্ছে প্রকট, আর প্রকট যাকে চাপা দিয়ে দিল, যাকে প্রকাশ হতে দিল না, তাহলে পিছনটাকে প্রকাশ হতে দিল না, কারণ প্রকট কি করেছে এটাকে পুরো চাপা দিয়ে দিয়েছে। তাহলে যে প্রকাশিত হয় তাহলে এই হাতটা কি হবে, এই হাতটা সবসময় কি হবে প্রকট, তাহলে এই বৈশিষ্ট্যটা হবে প্রকট, আর পিছনে যে বৈশিষ্ট্য রয়ে গেল কিন্তু আছে তাহলে সেটা এটা কি এটা হচ্ছে প্রচ্ছন্ন অবস্থায় থাকে। তাহলে দুটো বৈশিষ্ট্য কিন্তু সর্বদা থাকবে, একটা আর একটা দ্বারা চাপা হয়ে থাকবে, তাহলে যেটা প্রকাশ পাবে সেটা প্রকট আর যেটা প্রকাশ পাবে না সেটা হচ্ছে প্রচ্ছন্ন। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানে দেখো ক্যাপিটাল টি আর স্মল টি তে দুটো বৈশিষ্ট্য ছিল, তাহলে যেহেতু দুটো আলাদা জিন তাই এটাকে সংকর বা হাইব্রিড বলা হচ্ছে। এবার তাহলে এখানে লম্বা বলছি নিশ্চয়ই কি ক্যাপিটাল টিটা কি ছিল, ক্যাপিটাল টি ছিল প্রকট বা ডমিন্যান্ট, আর স্মল টি ছিল প্রচ্ছন্ন। তাহলে দুটো বৈশিষ্ট্যের মধ্যে প্রকট বলে এটা প্রকাশিত হয়েছে আর প্রচ্ছন্ন বলে এটা প্রকাশিত হয়নি। তাহলে দুটো বৈশিষ্ট্যে যে বৈশিষ্ট্য প্রকাশিত হবে তাহলে এটা প্রকাশ পাবে, আর এটা প্রকাশিত হবে না বা প্রকাশ পাবে না। তাহলে যেটা প্রকাশ পাবে না সেটা হচ্ছে প্রচ্ছন্ন। তাহলে দুটি বৈশিষ্ট্যে যে বৈশিষ্ট্যটি প্রকাশিত হবে সেটা হচ্ছে প্রকট, আর যেটা প্রকাশিত হবে না সেটা হচ্ছে প্রচ্ছন্ন। চলে গেল এই টার্মটা। আরেকটা টার্মে আমরা যাব, সেটা হচ্ছে তোমার কি জনিত্রী জনু, অপত্য জনু, এবং তার সঙ্গে আমরা এই জায়গাটা পুরোটাই আমরা দেখে নেবো, ফিনোটাইপ জিনোটাইপ অনুপাত পুরোটা দিয়ে আমরা কমপ্লিট করবো, সংক্রামণ থেকে শুরু করে আমরা পুরোটাই কমপ্লিট করব। তাহলে দেখো এখান থেকে জনিত্রী জনু কি না, যেখান থেকে সংক্রায়ণ শুরু হয় সেটা হচ্ছে জনিত্রী জনু, আর যেগুলো উৎপন্ন হবে সেটা হবে কি অপত্য জনু। আমি একটা এক সংকর জননের টস দেখিয়ে পুরো বিষয়টাকে বোঝাবো। সেটা মনে করো দুটো গাছের মধ্যে সংক্রায়ণ ঘটানো হচ্ছে, কার কার, একটা হচ্ছে বিশুদ্ধ লম্বা মটর গাছ, একটা হচ্ছে বিশুদ্ধ লম্বা মটর গাছ, আর একটা হচ্ছে বিশুদ্ধ খর্ব মটর গাছ, তাহলে এর জিনোটাইপ কি বলবো ক্যাপিটাল টি, যেহেতু প্রকট বৈশিষ্ট্য, এর হচ্ছে কি প্রচ্ছন্ন। তাহলে প্রকট হলে সবসময় ক্যাপিটাল দিয়ে বোঝানো হয়, আর প্রচ্ছন্ন হলে সবসময় এটাকে তাহলে আমি লিখে দিলাম কি প্রকট, আর এটাকে লিখলাম প্রচ্ছন্ন, আর প্রচ্ছন্ন হলে স্মল দ্বারা বোঝানো হয়। ওকে,
আর ক্রসিং ওভার বা সংকরায়ন ঘটানোর জন্য এই ক্রস চিহ্নটা অবশ্যই দিতে হবে। তাহলে কাদের মধ্যে সংকরায়ন ঘটানো হচ্ছে? একটা বিশুদ্ধ লম্বা মোটর গাছের সাথে একটা বিশুদ্ধ খর্বে মোটর গাছের সংকরায়ন ঘটানো হলো। তাহলে এটাই কি জনিত্রী। তাহলে এটা কি বলা হচ্ছে? জনিত্রী বা প্যারেন্ট বা পি জনু। তাহলে যেটাই জনিত্রী সেটাই হচ্ছে প্যারেন্ট বা সেটাই হচ্ছে পি জনু। যাদের মধ্যে সংকরায়ন ঘটানো হয় তাদের বলা হচ্ছে জনিত্রী জনু। এবং সংকরায়ন যে ঘটানো হচ্ছে বা হাইব্রিডাইজেশন যে ঘটানো হচ্ছে তার চিহ্ন হচ্ছে ক্রসিং ওভারের চিহ্ন দিয়েছি। প্রথমেই যেটা হবে, ডিপ্লয়েড ছিল বিশুদ্ধ জীবটা, সেখান থেকে হ্যাপ্লয়েড হয়ে প্রথমে তৈরি হবে কি না গ্যামেট আসবে। তাহলে যেহেতু দুটোই বড়টি ছিল তাহলে বড়টি থেকে একটা বড়টি আসছে, যেহেতু ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড, তাহলে এটা ছিল 2n, 2n থেকে কি হচ্ছে রিডাকশন ডিভিশন হয়ে তৈরি হচ্ছে n, রিডাকশন ডিভিশন মানে rd, মিওসিস হয়ে তৈরি হলো। তাহলে দুটো গ্যামেট থেকে দুটো এ থেকে একটা আসছে। আবার একই ভাবে এদিকটাও তাই আসবে, দুটো ছোটটি থেকে একটা ছোটটি, তাহলে এটা হচ্ছে গ্যামেট, এটা হলো গ্যামেট। তাহলে গ্যামেট হওয়ার পর কি হবে? দুটো বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন, তাহলে এটা লম্বা এটা বেটে, তাহলে বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে সংকরায়ন ঘটে কি হবে? বড়টি ছোটটি। তাহলে এইটাকে বলা হয় কি, এবং এটা দেখতে হবে বা এর যে বৈশিষ্ট্য হবে সেটা হবে সংকর লম্বা, কারণ আগেই আমি বলে দিয়েছি লম্বা বৈশিষ্ট্যটা কি প্রকট, তাই এটা কি হবে বৈশিষ্ট্যটা অবশ্যই প্রচ্ছন্নটা ঢাকা পড়বে, তাহলে সংকর লম্বা। এবং এইটা কি বলা হচ্ছে কি প্রথম অপত্য জনু, প্রথম অপত্য জনু বা ফার্স্ট জেনারেশন, বা যেটাকে বলা হচ্ছে কি F1 জনু। F1 মানে প্রথম অপত্য জনু বা ফার্স্ট জেনারেশন। এবার F1 জনুতে যে দুটো গ্যামেট উৎপন্ন হয়, তাহলে F1 জনুতে দুটো গ্যামেট উৎপন্ন হবে কি কি? আবার একটা হবে বড়টি আর একটা হবে কি তোমার ছোটটি। তাহলে দুটো গ্যামেট তৈরি হচ্ছে, একটা হচ্ছে ক্যাপিটাল টি আর একটা হচ্ছে স্মল টি। এদেরকে তুমি যদি পনেট স্কয়ার বা চেকার বোর্ডে ফেলো তাহলে এখান থেকে কিভাবে তুমি দ্বিতীয় অপত্য জনু পাবে। তাহলে পরবর্তী যে জনুটা আসবে সেটাকে বলা হচ্ছে কি প্রথম অপত্য জনু থেকে যে জনুটা আসবে সেটা হচ্ছে দ্বিতীয় অপত্য জনু। তাহলে আমি এদেরকে কোথায় ফেলি না, এদেরকে আমি চেকার বোর্ডে ফেলি, যেটাকে পানেট স্কয়ার বলা হয়। বিজ্ঞানী পানেটের নাম অনুসারে এরকম করা হয়েছিল। এবং এখান থেকেই তাহলে কি এই দিকটাকে আমি বোঝালাম মেল, তাহলে এদিকে মেল গ্যামেট গুলো থাকবে আর এদিকে ফিমেল গ্যামেট থাকবে। ওকে, তাহলে এইদিকে আমি করলাম কি পরপর লিখবো, পরপর লিখলে আমি যেটা পাবো সেটা হচ্ছে এদিকটা ক্যাপিটাল টি, এটা স্মল টি, আবার একইভাবে এটা ক্যাপিটাল টি স্মল টি। এর সাথে গুণ করব, তাহলে কি হবে ক্যাপিটাল টি, এর সাথে গুণ করব ক্যাপিটাল টি স্মল টি, এর সাথে গুণ করব, সবসময় প্রকট আগে থাকবে প্রচ্ছন্ন পরে, এর সাথে এর গুণ করব, তাহলে স্মল টি। তাহলে দেখো চারটে আমি জিনিস পেয়েছি, যেটাকে বলা হচ্ছে কি পানেট স্কয়ার, পানেট PUNNET, পানেট স্কয়ার SQUARE, বা এটাকে পানেট স্কয়ার বা চেকার বোর্ডও বলা হয়, চেকার বোর্ড, এটাকে বলা হচ্ছে চেকার বোর্ড। ঠিক আছে, কত জনুর? F2 জনু, এটা হচ্ছে F2 জনুর চেকার বোর্ড, F2 জনু। কারণ প্রথম অপত্য জনুতে আমরা কি পেয়েছিলাম? সংকর লম্বা উদ্ভিদ পেয়েছিলাম F1 জনু, আর দ্বিতীয় অপত্য জনুকে বলা হচ্ছে F2 জনু। F2 জনুতে দেখো চারটে উদ্ভিদ পেয়েছি আমরা, চারটে উদ্ভিদের কিন্তু জিনোটাইপ সবার ক্ষেত্রে একই নয়। তাহলে যদি আমরা দেখি এখানে চারটে উদ্ভিদের জিনোটাইপ কিন্তু বিভিন্ন রকমের। তাহলে আমরা প্রথমত যদি দেখি তাহলে বড়টি মানে কি এটা অবভিয়াসলি লম্বা বা বিশুদ্ধ লম্বা। আচ্ছা, এটাও লম্বা কিন্তু এটা হবে কি সংকর লম্বা, কারণ এটা হেটেরোজাইগাস। এটা হচ্ছে কি এটা হবে তোমার সংকর লম্বা। এটা হচ্ছে কি এটা হচ্ছে বিশুদ্ধ খর্ব। তাহলে আমি বাইরে থেকে যদি জিনোটাইপ না দেখি তাহলে বাহ্যিক বৈশিষ্ট্য যদি দেখি তাহলে কি পাবো না তিনটে লম্বা গাছ হয়েছে, একটা দুটো তিনটে আর একটা বেটে গাছ হয়েছে। তাহলে বাহ্যিক বৈশিষ্ট্যের বা কোনো বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে সেটাকে বলা হয় ফিনোটাইপ। তাহলে এখান থেকে আরেকটা টার্ম পেলাম, সেটা হচ্ছে ফিনোটাইপ। কোনো বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে বলা হবে ফিনোটাইপ। তাহলে বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে বলা হচ্ছে ফিনোটাইপ। তাহলে এখানে কি পেলাম? লম্বা কটা পেয়েছি ইস টু বেটে, তাহলে আমি যদি অনুপাত বের করি লম্বা পেয়েছি তিনটে, বেটে পেয়েছি একটা। দেখে নাও, একটা দুটো তিনটে লম্বা পেয়েছি, একটা খর্ব পেয়েছি। তাহলে এই যে ফিনোটাইপ বা ফিনোটাইপ বৈশিষ্ট্যের যে অনুপাত, চারটে মোট অপত্য তৈরি হয়েছিল F2 জনুতে, তাহলে চারটের মধ্যে তিনটে লম্বা একটা বেটে বা খর্ব। তাহলে ফিনোটাইপিক বৈশিষ্ট্য কি বললাম? কোনো বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে বা বাইরে থেকে দেখে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে তোমার ফিনোটাইপ, এবং ফিনোটাইপ অনুপাতকে বলা হচ্ছে কি ফিনোটাইপিক অনুপাত। তাহলে এক সংখ্যক জন্মের ফিনোটাইপ অনুপাত কত হয়? 3:1, আর দ্বিসংখ্যক জন্মের ফিনোটাইপ অনুপাত হলে সেটা হবে 9:3:3:1। তাহলে এটা হচ্ছে দ্বিসংখ্যক জনন, এটা হচ্ছে মোনোহাইব্রিড আর এটা হচ্ছে কি ডাইহাইব্রিড।
তাহলে এক সংখ্যক জননের ফিনোটাইপিক অনুপাত হবে 3:1 আর দ্বিসংখ্যক জননের ফিনোটাইপিক অনুপাত হবে 9:3:3:1। ওকে, আর যদি জিনোটাইপ আমরা দেখি তাহলে জিনগত বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশ, তাহলে জিনোটাইপ তাহলে জিনোটাইপ কি দেখছি, লম্বা তো বললাম, লম্বার মধ্যে আবার দুটো ভাগ আছে না, একটা হচ্ছে বিশুদ্ধ লম্বা যেটাকে বড়টি দ্বারা প্রকাশ করা হচ্ছে, আর একটা লম্বা আছে সেটা কি সংকর লম্বা যেটাকে কি দ্বারা প্রকাশ করা হচ্ছে, বড়টি ছোটটি। তাহলে দেখো নম্বর আবার জিন, যখনই আমরা জিন দেখছি বাইরে থেকে যখন দেখছি তখন কোনো সমস্যা নেই, যখন আমরা জিনোটাইপ দেখছি তখনই দেখতে পাচ্ছি ক্যাপিটাল টি আর স্মল টি দুটোই যে আলাদা জিনোটাইপ কিন্তু একই ফিনোটাইপকে নির্দেশ করছে। তাহলে বড়টি মানেও লম্বা, আবার বড়টি ছোটটি মানেও লম্বা। তাহলে এটা যদিও হোমোজাইগাস এটা হেটেরোজাইগাস সেটা বিষয় নয়, কিন্তু লম্বা বৈশিষ্ট্যকে নির্দেশ করছে। তাহলে আগে আমরা লম্বা কটা পেয়েছিলাম, 3টে, এর মধ্যে দেখো দুটো ভাগে ভাগ হয়ে গেল, ক্যাপিটাল টি একটা আর ক্যাপিটাল টি স্মল টি কটা পেলাম, দুটো। তাহলে এখান থেকে ভাগ হয়ে গেল না, সংকর লম্বা বিশুদ্ধ লম্বা কটা পাচ্ছি, বিশুদ্ধ লম্বা জিভ পাচ্ছি একটা আর সংকর লম্বা জিভ পাচ্ছি কটা, দুটো। তাহলে 2 আর 1 মিলে তৈরি হচ্ছে কত, 3। আর শুধু বিশুদ্ধ খর্ব পেয়েছি কটা, একটা। তাহলে দেখো এখানে বিশুদ্ধ লম্বা একটা আর বিশুদ্ধ খর্ব হচ্ছে একটা, তাহলে এটাও হোমোজাইগাস আর সংকর লম্বা যেটা হাইব্রিড সেটা কটা পাচ্ছি, দুটো। তাহলে এটাই কি হতো, জিনগত বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে বলবো কি জিনোটাইপ, আর এই অনুপাতটাকে বলা হচ্ছে জিনোটাইপিক অনুপাত। যদি মোনোহাইব্রিড হলে জিনোটাইপিক অনুপাত কত হবে, 1:2:1, একটা বিশুদ্ধ লম্বা, দুটো সংকর লম্বা, একটা বিশুদ্ধ, কিন্তু এর ফিনোটাইপ কত হয়েছিল 3:1, তিনটে লম্বা একটা পেটে। আর যদি ডাইহাইব্রিড হয় তার অনুপাত জিনোটাইপিক অনুপাত কত হবে, আচ্ছা আগে ফিনোটাইপ বলি, 9:3:3:1 এটা ছিল কি ফিনোটাইপ, আর জিনোটাইপ কত হবে 1 2 2 4 1 2 1 2 1। তাহলে এটা হচ্ছে কি এক সংখ্যক জননের জিনোটাইপিক অনুপাত, এটা ফিনোটাইপিক অনুপাত, আর এটা হচ্ছে দ্বিসংখ্যক জননের ফিনোটাইপিক অনুপাত, তারপর হচ্ছে জিনোটাইপিক অনুপাত। দেখো 9 ধরনের জিনোটাইপ আমরা দেখতে পাচ্ছি। তাহলে আশা করি দেখো মোটামুটি বুঝতে পেরেছো। এবং এখান থেকে আরেকটা জিনিস বলে দিই, হোমোজাইগাস এবং হেটেরোজাইগাস। তাহলে হোমোজাইগাস বলেছি, হোমোজাইগাস অবস্থা, হোমোজাইগাস কন্ডিশনে সর্বদা কি হয়, তোমার হোমোজাইগাস কন্ডিশনে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পায়। তাহলে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকট বা প্রচ্ছন্ন, ওকে। হোমোজাইগাসে সবসময় প্রকট বা প্রচ্ছন্ন দুটোই বৈশিষ্ট্য, যদি প্রকট হয় তাহলে প্রকট, অথবা প্রচ্ছন্ন হলে প্রচ্ছন্ন, দুটো বৈশিষ্ট্যই প্রকাশ পেতে পারে। কোশ্চেনটা এখান থেকে আসে, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কখন প্রকাশ পায়, তাহলে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পাবে হোমোজাইগাস কন্ডিশনে, কিন্তু হেটেরোজাইগাস হলে সবসময় কি পাবে, সবসময় প্রকটটা প্রকাশ পাবে। তাহলে প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাওয়ার জন্য হোমোজাইগাস বা হেটেরোজাইগাস দুটোতেই প্রকাশ পেতে পারে, কিন্তু শুধুমাত্র হোমোজাইগাস অবস্থায় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পাবে। যেমন মনে করো বড়টি, তাহলে এটা কি হোমোজাইগাস, তাহলে প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাবে এখানে। আর ছোটটি হলে প্রচ্ছন্ন, তাহলে ছোটটি হচ্ছে কি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, তাহলে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পাবে। কিন্তু বড়টি ছোটটি হেটেরোজাইগাস হওয়ার জন্য এখানে সবসময় কি হবে, যেহেতু বড়টি ডমিন্যান্ট তাই বড়টি প্রকাশ পাবে। সেই জন্যই বলা হচ্ছে যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য একমাত্র প্রকাশিত পায় হোমোজাইগাস কন্ডিশনে। তাহলে হোমোজাইগাস কন্ডিশন ছাড়া কখনোই প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশিত হবে না। তাহলে মোটামুটি দেখো আমরা টার্মিনোলজি গুলো সম্পর্কে পড়লাম, আমাদের এইগুলোই ছিল আমাদের আজকের টার্মিনোলজি, বা আজকের আমাদের ক্লাস এই পর্যন্তই থাকবে, কারণ আর কোনো টার্ম নেই। পরের দিনের ক্লাসে আমরা চলে যাব মেন্ডেলের কাজের উপর। তো আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব ক্লাসটাকে তোমাদের কন্টিনিউ করার। তো আজ এই পর্যন্তই থাকলো, কারো যদি কোনো সমস্যা থাকে তো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে। দ্যাটস অল ফর দ্য ডে, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ।